স্ট্রাকচারালিজম এর ক্ষেত্রে স্ট্রাকচারালিজম জিনিসটা কি, সেটা হচ্ছে যে বেসিক্যালি স্ট্রাকচারালিজম কে একটা মুভমেন্ট হিসেবে দেখানো হয়। একটা মুভমেন্টের বাংলা হচ্ছে একটা মত, একটা ভঙ্গি কোনো জিনিসকে দেখার। যেমন ধরো কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে যদিও ওটা খুব ফিজিক্যাল একটা জিনিস ছিল, যেখানে লোকে রাস্তায় নেমে ইংরেজদের বলতো কুইট করতে, ইংরেজদের বলতো যে দেশ ছেড়ে চলে যেতে। এক এক মতাদর্শন ছিল, একভাবে লোকে একটাই গোল নিয়ে এগোচ্ছিল। তো মুভমেন্টের সবসময় গোলটা খুব ক্লিয়ার এবং খুব ডাইরেক্ট থাকে, যে একটা মুভমেন্টের এই গোলটা হওয়া উচিত। যেমন চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট হচ্ছে গাছ বাঁচানোর জন্য, এনভায়রনমেন্টটাকে বাঁচার জন্য যে স্টেপসগুলো নেওয়া হয়েছিল, যে কাজগুলো করা হয়েছিল, সেগুলোকে সমগ্রভাবে নিয়ে বলা হতো, সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। তো স্ট্রাকচারালিজম তাকে বলা যেতে পারে এটাও একটা মুভমেন্ট ছিল, একটা মতাদর্শন ছিল। কোনো একটা জিনিসকে অ্যাচিভ করার জন্য, কোনো একটা কাজকে করার জন্য একভাবে ওই উদ্দেশ্যটাকে সফল করা, ওই উদ্দেশ্যটাকে সিদ্ধ করার জন্য কাজ করা। এবার এটা মানে লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে গেলে এটার ইমপ্লিকেশনটা অন্য রকমের হয়ে যাবে, এটার মানেটা কিছুটা পাল্টে যাবে। সেটা হচ্ছে যে স্ট্রাকচারালিজমকে বলা যেতে পারে মুভমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। যেমন আমরা লিটারেচার স্টাডিজ করছি, সেরকম আমরা ল্যাঙ্গুয়েজ স্টাডিজও করতে পারি। ল্যাঙ্গুয়েজ নিয়েও মাস্টার্স করাতে পারে, যেটাকে লিঙ্গুইস্টিক্স বলে। গ্র্যাজুয়েশনও করা যায়, পিএইচডি করা যায়, অনেক কিছু, মানে আলাদা করে ডিপার্টমেন্ট আছে লিঙ্গুইস্টিক্সে, সেখানে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ হয়। তো স্ট্রাকচারালিজম বেসিক্যালি শুরু হয় হচ্ছে ইন দ্য ডিসিপ্লিন অফ ল্যাঙ্গুয়েজ, আর সেই অর্থে পোস্ট স্ট্রাকচারালিজমটাও ল্যাঙ্গুয়েজটাকেই, মানে লিটারেচার তো ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা হয়, তো সেই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে পড়াশোনা করছে, বা সেই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর। তার মানে এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সেগুলো ছিল লিটারারি থিওরি। আগে মানে একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে ধরনের থিওরিগুলো পড়বো সেগুলো সবই হচ্ছে লিটারারি থিওরি। অন্য থিওরি কত রকমের হয় তোমাদেরকে কি বলেছিলাম? বেসিক্যালি দুটো রকমের। কি কি? দুটো ধরনের লিটারারি থিওরি বা থিওরি ইন জেনারেল। তবে হ্যাঁ, যেহেতু আমরা লিটারেচারের স্টুডেন্ট, তাই জন্য আমরা লিটারারি থিওরিটাকেই বলবো। তো দুটো ধরনের ওই থিওরিগুলো কি ছিল অন্য? অপূর্ব? মিলন? স্যার থিওরিজ তো অনেক রকমের হতে পারে, যেমন ধরুন সাইকোলজিক্যাল বা পলিটিক্যাল হতে পারে, ফিলোসফিক্যাল হতে পারে। লিটারারি থিওরি কটা ধরনের? লিটারারি থিওরি স্যার, স্যার ওটা মনে নেই অ্যাকচুয়ালি। কারোরই মনে নেই? এগুলো তো লিখিয়ে দিয়েছিলাম, লেখানোটা তো তোমাদের মনে থাকার কথা। নোটস গুলোকে যদি না দেখো, থিওরি এইভাবে মানে
পরীক্ষার এক সপ্তাহ আগে দেখলে কিছুই মাথা মুন্ডু করতে পারবে না, ওটাকে কন্টিনিউয়াসলি দেখতে থাকতে হবে। কারণ মানে জানি না শর্ট কোয়েশ্চেন 2 নম্বরে এরকম আসবে কিনা যে দুটো ধরনের লিটারারি থিওরির মধ্যে ভাগ করো, কিন্তু যখন তোমরা মাস্টার্সে যাবে বা হাইয়ার এডুকেশনে যেতে থাকবে তখন এই ডিফারেন্সটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। যাই হোক, একটা বলেছিলাম ক্রিটিক্যাল থিওরি, আর একটা ছিল হচ্ছে, আর একটা কি ছিল এবার মনে পড়ছে? স্যার অ্যানালিটিক্যাল। হ্যাঁ, রাইট। একটা ক্রিটিক্যাল থিওরি আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিওরি। তো তোমাদের কি মনে হয় যে স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিজম কোন ধরনের থিওরির মধ্যে পড়তে পারে? আমার মনে হয় এটা অ্যানালিটিক্যালটাই হবে, কারণ যেহেতু একটা পোস্ট স্ট্রাকচারাল মানে সেই একটা যে কোনো জিনিসের বেস বা সুপার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তাকে যখন অ্যানালাইসিস করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই তো এগুলো করা হচ্ছে সেই রকম। হ্যাঁ, স্ট্রাকচারালিজম টা ডেফিনেটলি অ্যানালিটিক্যাল থিওরি, কিন্তু মানে তুমি এখানে বেস আর সুপারস্ট্রাকচার নিয়ে কেন কথা বলছো? স্যার বেস সুপারস্ট্রাকচার না, মানে স্ট্রাকচারালিজম মানে যে কোনো জিনিসের স্ট্রাকচারের কথা বলছি, যে কোনো একটা বস্তুর স্ট্রাকচারের কথা বলছি, বেস সুপারস্ট্রাকচার বলছি না, মানে যে কোনো একটা বস্তুর স্ট্রাকচার যেটা বলছি আর কি। হ্যাঁ, এখানে স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো ঠিকই, কিন্তু স্ট্রাকচারটা হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। তো স্ট্রাকচারালিজম প্রথমে আমরা জানলাম যে এটা এক ধরনের মুভমেন্ট, যেটা শুরু হয় ল্যাঙ্গুয়েজ স্টাডিজে। ল্যাঙ্গুয়েজের লোকেরা স্ট্রাকচারালিজমটাকে শুরু করে, ল্যাঙ্গুয়েজের টিচাররা, ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা স্ট্রাকচারালিজমটাকে শুরু করে, এবং স্ট্রাকচারালিজম বেসিক্যালি স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম দুটোই হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল থিওরি। কারণ এরা স্ট্রাকচারকে অ্যানালিসিস করে, যে কোনো স্ট্রাকচার নয়। বেসিক্যালি স্ট্রাকচারালিজম লুকস অ্যাট দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ইংরাজি ভাষা হোক, বা যেখান থেকে এটা শুরু হয় সেখানে ফ্রেঞ্চ ছিল, ফ্রেঞ্চ ভাষা হোক, বা যে কোনো বাংলা ভাষা হোক, বাংলা ভাষাতেও স্ট্রাকচারালিজম হতে পারে। তো ভাষার স্ট্রাকচারটাকে স্ট্রাকচারালিজম পড়াশোনা করে, এবং এই ভাষার স্ট্রাকচারটাকে দিয়ে, লিঙ্গুইস্টিক্সের স্ট্রাকচারটাকে দিয়ে, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটাকে দিয়ে তারা লিটারেচারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করে, লিটারেচারটাকে বোঝার চেষ্টা করে। কারণ বেসিক্যালি লিটারেচার ইজ মেড আপ অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, অ্যান্ড ওয়ার্ডস আর আ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের অনেকগুলো, ল্যাঙ্গুয়েজ স্টাডিজের অনেকগুলো ডিভিশনস আছে। সেই ডিভিশনসের মধ্যে দিয়ে ল্যাঙ্গুয়েজকে স্টাডি করার, এটা এই লিটারেচারকে স্টাডি করার এটা আর একটা অ্যাঙ্গেল। আমরা ফেমিনিজম পেয়েছি, মার্কসিজম পেয়েছি, পোস্ট কলোনিয়ালিজম পেয়েছি, এটা একটা কমপ্লিটলি আলাদা ধরনের একটা অ্যানালিসিস করার, লিটারেচারকে অ্যানালাইজ করা, লিটারেচারকে বোঝার একটা অভিনব বা একটা অন্য রকমের ওয়ে টু স্টাডি, টু টু ক্রিটিসাইজ অর টু অ্যানালাইজ লিটারেচার। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি? এটা এটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে 1915-এ, 1911 টু বি মোর প্রিসাইজ। কারণ সুইজারল্যান্ডে একজন টিচার পড়াতেন, তার নাম ছিল ফার্দিন্যান্ড ডি সাসোর। ফার্দিন্যান্ড ডি সাসোর, তিনি একজন ফ্রেঞ্চ ইন্ডিভিজুয়াল ছিলেন। আমি এখানে মেসেজে স্পেলিংটা লিখে দিচ্ছি। ফার্দিন্যান্ড, সরি ফার্দিন্যান্ড বানানটা ভুল হয়েছে।
ফার্দিন্যান্ড দি সাসুর। তো ফার্দিন্যান্ড দি সাসুর একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলেন, আর উনি যে নোটসগুলো ওনার ওনার পড়ানোর থেকে ওনার স্টুডেন্টরা যে নোটসগুলো বানিয়েছিল এবং উনি যে বিষয় পড়াচ্ছিলেন বা যে জিনিসটা পড়াচ্ছিলেন সেইটার থেকেই ওনার মারা যাওয়ার পরে 1915 সালে একটা বই পাবলিশ হয়, যেটার নাম হচ্ছে কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স। তো সেইখান থেকেই এই স্ট্রাকচারালিজমের উৎপত্তি হয়। কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে, যদিও নোটসগুলো যেগুলো তোমাদের অলরেডি আমি দিয়েছি সেগুলোর মধ্যে এগুলো সবই আছে। কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স এটা 1915-এ পাবলিশ হয়, নট ইন ইংলিশ বাট ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। কারণ আমি আগেও বলেছিলাম যে বেশিরভাগ যে থিওরিজগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় দেখা গেছে যে ফ্রান্স ভাষা থেকে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ডেভেলপ করছে। এটাও তাই, যদিও ফ্রান্সের থেকে ঠিক নয়, বাট ইন সুইজারল্যান্ড, বাট ইট ওয়াজ ইন ফ্রেঞ্চ। এটাকে অনেক পরে ট্রান্সলেট করা হয়। তো এখানে লিঙ্গুইস্টিক্সের জেনারেল ব্যাপারগুলো এখানে মেনশন করা ছিল, লিঙ্গুইস্টিক্সের ব্যাপারে এখানে বলা ছিল। এখান থেকেই স্ট্রাকচারালিজম শুরু হয়। তারপরে আবার পোস্ট স্ট্রাকচারালিজম হয়, যেখানে পোস্ট স্ট্রাকচারালিজমকে অপোজ করছিল। পোস্ট স্ট্রাকচারালিজম ওয়াজ অপোজিং স্ট্রাকচারালিজম, মানে পোস্ট স্ট্রাকচারালিজম যা কিছু বলেছে, যা কিছু করেছে, সেইখান থেকে পোস্ট স্ট্রাকচারালিজমকে অপোজ করছে, বিরুদ্ধে বলছে আর কি। তো স্ট্রাকচারালিজমের মূল কথাগুলো কি কি আছে? প্রথম কথা হচ্ছে যেটা সাসুর বলছিল আর কি, যে লিঙ্গুইস্টিক্স হচ্ছে অনেক একটা বড় রকমের একটা স্টাডি আছে, সেটাকে বলা হচ্ছে সেমিওটিক্স। সেমিওটিক্স কথাটার মানেটা হচ্ছে সায়েন্স অফ সায়েন্স, মানে প্রতীক, সাইন, SIGN, সাইন মানে হচ্ছে প্রতীক, প্রতীকের বিজ্ঞান, মানে প্রতীকগুলো কিভাবে তৈরি হয়েছে, প্রতীক চিহ্নগুলো কিভাবে আমাদের জগতে এসছে, সেগুলোর মানে কি ইত্যাদি, এগুলো সব আমাদের শেখাচ্ছে সেমিওটিক্স। আর লিঙ্গুইস্টিক্স বা স্ট্রাকচারালিজম অ্যাকর্ডিং টু সাসুর is a larger is a part of this semiotics. Semiotics মানে হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, সায়েন্স অফ সায়েন্স, চিহ্নের বিজ্ঞান। আর সেমিওটিক্সের পড়ার মধ্যে, সেমিওটিক স্টাডিজের মধ্যে লিঙ্গুইস্টিক্স একটা পার্ট, এবং লিঙ্গুইস্টিক্সের পার্টটার মধ্যেই আসছে স্ট্রাকচারালিজম। যদিও সাসুর নিজে স্ট্রাকচারালিজম কথাটা সেভাবে কোনোদিনও ব্যবহার করেনি, কিন্তু যেমন হয় বিভিন্ন পরের যে ক্রিটিকরা আসে, পরের যে থিওরিস্টরা আসে, তারা আগের ক্রিটিক্সদের কিছু কিছু নাম দিয়ে দেয়। তো এখানেও সেরকমই করা হয়েছে, যে ক্রিটিক্সরা পরে এসছে বা যে রাইটাররা সাসুরের পরে এসছে, তারা মানে সাসুরকে বা অন্য যে রাইটাররা, অন্য যে দার্শনিকরা এরকম ভাবে লেখালেখি করতো, তাদের একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। এবার সাসুর বলছিল নিজের লেকচার্স গুলোতে, ও নিজে কোনোদিন ডাইরেক্টলি বইটা লেখেনি, ওর বইটা ওর স্টুডেন্টরা যে নোটস গুলো নিয়েছিল আর ওর কালিগরা যারা ছিল তারা মিলেমিশে
ওই কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্স এর বইটাকে পাবলিশ করেছিল, যেখানে বলা যেতে পারে স্ট্রাকচারালিজমের বীজগুলো আছে আর কি, স্ট্রাকচারালিজমের জার্মস গুলো ওটার মধ্যে আছে, বা বলা যেতে পারে যে স্ট্রাকচারালিজম ওই বইটার থেকে শুরু। যেমন রোম্যান্টিক পোয়েট্রি বা রোম্যান্টিক এজ বলা হয় 1798 থেকে শুরু। 1798 এ কি হয়েছিল মিলন? কে বলতে পারবে 1798 এ কি হলো? Why is 1798 so important a date? Publication of lyrical ballads. Beginning of the romantic age with the publication of lyrical ballads. Lyrical ballads বলে একটা বই পাবলিশ হয়েছিল, যেটার লেখক কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ। তো ওই বছরটাকে ইম্পর্টেন্ট এই জন্য মনে করা হয় কারণ নাকি ওই বছর থেকে ওই বইটার পাবলিকেশনের থেকে শুরু হয় রোম্যান্টিক এজ। ঠিক সেরকমই 1915-এ কোর্স অন জেনারেল লিঙ্গুইস্টিক্সের পাবলিকেশনের সাথে সাথেই মনে করা হয় যে স্ট্রাকচারালিজমের যুগ বা স্ট্রাকচারালিজমটা শুরু হচ্ছে। তো স্ট্রাকচারালিজমের প্রথম কথা হচ্ছে যে স্ট্রাকচারালিজম বলো বা লিঙ্গুইস্টিক্স বলো, একটা পার্টিস্টিক্সের একটা পার্ট স্ট্রাকচারালিজম, এইগুলো সবই অ্যাকচুয়ালি হচ্ছে অনেক লার্জার একটা প্রজেক্ট, একটা লার্জার একটা স্টাডি আছে, সেটা হচ্ছে চিহ্নের বিজ্ঞান। চিহ্ন নিয়ে পড়াশোনা করা, প্রতীক নিয়ে পড়াশোনা করাকে বলা হচ্ছে সেমিওটিক্স, আর স্ট্রাকচারালিজম ইজ আ পার্ট অফ semiotics. আবার structuralism began as a movement in the 1920s in Europe, including England or America, where language was extensively studied. Language এর উপরে অনেক জোর দিয়ে পড়াশোনা করা হলো, আর ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে লিটারেচারটাকে অ্যানালাইসিস করা শুরু হলো। এটা হচ্ছে যদি ডেফিনেশন কেউ বলে তাহলে এটা হচ্ছে স্ট্রাকচারালিজমের ডেফিনেশন। তোমাদের কাছে যে এ কার্ডেনের বইটা আছে, লাইব্রেরিতেও আছে, বা আমি তোমাদের বোধহয় ইয়েও দিয়েছিলাম, সফট কপি ও পিডিএফও দিয়েছিলাম। তো সেইটার মধ্যে তোমরা দেখতে পাবে যে যে এ কার্ডেনের মধ্যে এটা স্ট্রাকচারালিজমের কনসেপ্টটা দেওয়া রয়েছে, ঠিক আছে, তো বা ডেফিনেশনটা দেওয়া রয়েছে। তো স্ট্রাকচারালিজম এর আর কি কি কনসেপ্টস আছে যেটা সাসুর ডেভেলপ করেছিল, যে সাসুর যে জিনিসগুলোকে বলে দিয়েছিল, সেটার মধ্যে আর একটা কনসেপ্ট হচ্ছে, বা ফার্স্ট কনসেপ্ট, এরকম অনেকগুলো কনসেপ্ট আমি পরপর বলবো। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে বাইনারি অপোজিটস। বাইনারি অপোজিটস, বাইনারি কথাটা তোমরা আগেও শুনেছো। বাইনারি কথাটা কেউ শুনেছো আগে? বাইনারি অপোজিটস। হ্যাঁ স্যার, বাইনারি মানে দ্বিমেরুতা যেটা, সেটাই তো। হ্যাঁ, একদম একের অপরের অপোজিট। এবং সাসুর বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ কম্পোজড অফ বাইনারি অপোজিটস। ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, ইংরেজি, বাংলা, হিন্দি, যাই হোক না কেন, সেটার মধ্যে পরস্পর বিরোধী শব্দগুলো দিয়েই ভাষাটা তৈরি। There are always binary opposites of all words in any language. তো বাইনারি অপোজিটস এর এক্সাম্পল কি? মেল, ফিমেল। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে ওই অক্সিমোরনিক যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কি বাইনারি অপোজিট হতে পারে? বলা যেতে পারে সেগুলো বাইনারি অপোজিটস অফ ইচ আদার। যেমন উদাহরণ দাও। যেমন স্যার পায়াস ফ্রড বলে একটা কথা রয়েছে। পায়াস, পায়াস ফ্রড মানে পবিত্র পাপী, যেই কথাগুলো রয়েছে। পায়াস প্রড, প্রড মানে পাপী? হ্যাঁ, মানে একটা কথা এরকম, পিআরওডি মানে ফ্রড, ফ্রড, FRAUD, ফ্রড। ফ্রড, আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ বলতে পারে, হতে, হ্যাঁ এগুলো হচ্ছে বাইনারি অপোজিট।
এইগুলো যেটা একে অপরের পরস্পর বিরোধী শব্দগুলো, সেগুলোকে আমরা বাইনারি অপোজিটস বলতে পারি। কারণ যে ফ্রড করছে সে পবিত্র হতে পারে না, যে পবিত্র সে ফ্রড করবে না, এরকম একটা আমাদের মানে ধারণা আমরা আমাদের আছে। মেল ফিমেল, ব্ল্যাক হোয়াইট, হট কোল্ড, হাই লো, এগুলো সবই হচ্ছে বাইনারি অপোজিটস। এবং সসুর বলছে যে আমাদের পুরো ভাষাটাই, সে ইংরাজি ভাষা, ফ্রেঞ্চ ভাষা, যে ভাষাই হোক না কেন, সব ভাষাই এই ধরনের কিছু কিছু শব্দের গুচ্ছ দিয়ে তৈরি। All words have some kind of a synonym and an antonym in any language, and that is what creates our language. আমাদের এন্টায়ার ভাষাটাই তৈরি হচ্ছে বাইনারি অপোজিটস দিয়ে, একে অপরের শুধুমাত্র অপোজিট, একটা শব্দ একটা শব্দের অপোজিট, আর একটা শব্দ আর একটা শব্দের অপোজিট, এরকম করে করে আমাদের ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে। এবং বাইনারি অপোজিটস, যদি কোনো একটা শব্দের কোনো সিনোনিম বা কোনো অ্যান্টোনিম না থাকে, কোনো বাইনারি অপোজিট বা কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড না থাকে, তাহলে সেই ভাষাটা, সেই ল্যাঙ্গুয়েজটা এক্সিস্ট করতে পারে না, মানে সেই ওয়ার্ডটা থাকতে পারে না। তাই জন্য সসুর বলছে যে কোনো ওয়ার্ড পজিটিভ বা নেগেটিভ নয়, অল ওয়ার্ডস এক্সিস্ট ইন সাম কাইন্ড অফ আ রিলেশনশিপ উইথ সাম আদার ওয়ার্ডস। মানে একটা শব্দ নিজস্ব কোনো অস্তিত্ব নেই, একটা শব্দের অস্তিত্ব তখনই হয় যখন সেই শব্দটা অন্য কোনো শব্দের সঙ্গে কোনো একটা রিলেশনশিপে থাকে, নাই উল্টো শব্দ বাইনারি অপোজিটসের হিসেবে থাকে, আর নাই কমপ্লিমেন্টারি কোনো একটা ওয়ার্ড সেটার ইয়েতে থাকে, সেটার রিলেশনশিপে থাকে, কোনো না কোনো রিলেশনশিপে থাকতে হবে, না হলে একটা ওয়ার্ড কোনোদিনও এক্সিস্ট করতে পারে না। In order to exist, a word need to be in some kind of a relationship with some other word or words. একটা শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক থাকতে হবে, তাহলেই একমাত্র ওই শব্দটা এক্সিস্ট করতে পারে। মানে আমরা এতদিন ভাবতাম যে একটা শব্দ পজিটিভ বা নেগেটিভ হয়, মানে একটা শব্দের নিজস্ব কোনো মানে হয়, কিন্তু সসুর বলতে চাইছে, বা আমরা এটা বুঝতে পারছি যে একটা শব্দের ভ্যাকিউম, হঠাৎ করে তুমি আউট অফ দ্য কনটেক্সট কোনো একটা শব্দ বললে সেইটার কোনো মানে দাঁড়াবে না, সেই মানেটার জন্য তাকে একটা অন্য শব্দের সঙ্গে একটা অন্য শব্দের বিরুদ্ধে ওই শব্দটাকে আনতে হবে, ইন অর্ডার টু মেক দ্যাট ওয়ার্ড মিনিংফুল। যেমন ধরো আমি যদি বলি যে হাই, HIGH, হাই, হাই কথাটাকে হঠাৎ করে কেন আমি বললাম, মানে এটার মানেটা কি থাকবে, হাই, HIGH, হাই। এবার এটার সঙ্গে আমরা যদি একটা শব্দ অ্যাড করি, যেমন স্কুল, তো হাই এর সাথে স্কুল অ্যাড করার পরে আমি বুঝতে পারলাম ও আচ্ছা, তাহলে উচ্চ মাধ্যমিক স্কুলের ব্যাপারে কথা হচ্ছে। আবার যদি হাই বেঞ্চ কথাটা বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা হাই বেঞ্চের কথা বলা হচ্ছে। আবার হাই এর সাথে যদি আমি এরকম করে বলি যে দ্য হাইজ অ্যান্ড লোজ অফ লাইফ, তাহলে উপর নিচে ওঠা, টালমাটাল হওয়া, জীবন টালমাটাল হওয়ার কথা বলা হচ্ছে। তো যে কোনো শব্দই ইন্ডিভিজুয়ালি, ইন আইসোলেশন, একা একা এক্সিস্ট করতে পারে না। Every word needs to be in some kind of a relationship with some other word. It depends upon other word either in terms of negative or in terms of positive. Synonym অথবা অ্যান্টোনিম হিসেবে একটা শব্দ এক্সিস্ট করে, নিজস্ব তার কোনো মানে
থাকে না যতক্ষণ না সেই শব্দটা অন্য কোনো শব্দের সাথে তার কোনো একটা সম্পর্ক করা হচ্ছে। যদি এমন কোনো একটা শব্দ ব্যবহার করি যেটা আমরা জীবনে কোনোদিনও শুনিনি, যেটার সাথে অন্য কোনো শব্দের কোনো সম্পর্ক আমরা করতে পারছি না, তাহলে সেই শব্দটা আমাদের জন্য এক্সিস্টই করবে না। যেমন ধরো আমি যদি একটা শব্দ বলি, আমি শব্দটার মানেটা জানি কারণ আগে ব্যবহার করেছি। আমি জানি না তোমরা জানবে কিনা, এবং গুগলে দেখলে বুঝতেই পারবে, কিন্তু আমি জাস্ট শব্দটা বলছি এবং এটার মানেটা বা এটার সাথে রিলেটেড কোনো শব্দ তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ওয়ার্ডটা হচ্ছে ইন্ট্রেগনাম। ইন্ট্রেগনাম আমি মেসেজেও লিখে দিচ্ছি, ইন্ট্রেগনাম। ইন্ট্রেগনাম এই শব্দটা কি আগে কোথাও শুনেছো? না স্যার। অপূর্ব, অর্ণব? না স্যার। তাহলে যেহেতু এই শব্দটা তোমরা আগে শুনোনি, এটার মানেটা তোমরা গেস করার চেষ্টা করতেই পারো যে এটা হতে পারে, ওটা হতে পারে, বা এটার কি হতে পারে সেটাও তোমরা ইমাজিন করার চেষ্টা করতে পারো, ভাগ করে করে ইন্ট্রেগনাম এরকম করে করে চেষ্টা করতে পারো। কিন্তু সেটার কোনো তেমন ফল আমরা পাবো না, কারণ আমরা এই শব্দটাকে আগে দেখিনি, এই শব্দটার সাথে অন্য শব্দের কি রিলেশনশিপ সেটাও আমরা জানি না বা জানতে পারবো না। তাই জন্য এটার কোনো অস্তিত্ব আমাদের কাছে থাকবে না। আমরা এটাকে না মনে রাখবো, না এটাকে ব্যবহার করতে পারবো, কিছুই নয়। অ্যাকচুয়ালি এই শব্দটার মানেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ, জিএপি, গ্যাপ। দুটো জিনিসের মধ্যে একটা গ্যাপ, দুটো জিনিসের মধ্যে একটা তফাৎ, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রেগনাম। আফটার, আমি এরকম করে সেন্টেন্সটা বলতে পারি, আফটার অ্যান ইন্ট্রেগনাম অফ 5 years। আফটার অ্যান ইন্ট্রেগনাম অফ 5 years মানে আফটার আ গ্যাপ অফ 5 years। তার মানে যখনই আমরা কোনো একটা শব্দকে আইসোলেশনে বোঝার চেষ্টা করব, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যদি সেই শব্দটা আমরা আগে অন্য কোনো জায়গায় না দেখে থাকি, অন্য কোনো বাক্যে ব্যবহার না করে থেকে থাকি। তাহলে আমাদের কাছে একটা শব্দের মানেটা ক্লিয়ার, মানে ইন আইসোলেশন জাস্ট একটা শব্দের মানে আমাদের কাছে কোনোদিনও ক্লিয়ার হবে না। So we have to understand that according to Saussure, all words exist in relationship with other words, and one word does not have any meaning if it is not put in relationship with other words. Okay, so that is one of the first ideas or one of the first beliefs or ideas of স্ট্রাকচারালিজম, ঠিক আছে? এবার স্ট্রাকচারালিজমে আরেকটাও আইডিয়া, বাইনারি অপোজিটস এর ব্যাপারটা আমি বললাম, আরেকটাও নেক্সট আইডিয়া হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আমি বলছি স্যার ওই স্পেলিংটা কি, মানে ওই স্পেলিংটা স্যার ডিকশনারিতে চেক করলাম একটা অন্য স্পেলিং দেখাচ্ছে, INTERREGEUN মানে দেখাচ্ছে, যেটার মিনিং গ্যাপ দেখাচ্ছে। তো ওটাই কি স্পেলিং? কি আছে স্পেলিংটা? আমি পাঠাচ্ছি, চ্যাট বক্সে পাঠাচ্ছি, দেখুন এইটা আছে। হ্যাঁ হতে পারে, বানানটা আমি ভুল করতে পারি, এটা বানানটা, এই বানানটাও হতে পারে। তো ইয়া দ্যাটস দ্য, মানে আমি শিওর নই যে আমি যে বানানটা লিখেছি সেটা ঠিক কিনা, নিশ্চয়ই ডিকশনারিতে যেটা থাকবে সেটাই ঠিক হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ইন্ট্রেগনাম কথাটা আমি আগে কোনোদিনও তোমরা আগে কোনোদিনও দেখোনি। আমি কোন একটা জায়গায় পড়েছিলাম, বানানটা হয়তো ঠিক লিখিনি বা বানানটা তখন ভুল ছিল, আমার হয়তো ওই বানানটাই মনে আছে। বাট ইন্ট্রেগনাম ইন ইটসেলফ, দিস ওয়ার্ড ডাজ নট মিন এনিথিং উইদাউট it being put in relationship with other words, either
দিস রিলেশনশিপ ইজ নেগেটিভ অর পজিটিভ সেটা ম্যাটার করছে না, যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলোকে তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা ওইগুলোকে কোনো অন্য ওয়ার্ডের রিলেশনশিপে রাখবো। ঠিক আছে, আর এটা একটা ল্যাটিন ওয়ার্ড, তাই জন্য এটা ইংরাজিতে কমই ব্যবহার হয়, অবসোলিটও হয়ে যেতে পারে এতদিনে, এটাকে খুব একটা কেউ ব্যবহার করে না আর কি। আর এনিওয়ে, নেক্সট যে আইডিয়াটা, এইটা বাইনারি অপোজিটস এর আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? বাইনারি অপোজিটস, আচ্ছা ওকে। অপূর্ব ক্লিয়ার না হলে বলবে, কারণ আবার বলছি থিওরির ব্যাপারটা কমপ্লিটলি বোঝার ওপর ডিপেন্ড করে। হাইয়ার স্টাডিজে যদি যাও তাহলে এই জিনিসগুলো ম্যাটার করবে, আদারওয়াইজ নোটস তো তোমাদের কাছে আছে, সেইটা তোমরা ফলো করতে পারো ফর রাইটিং। যদিও স্ট্রাকচারালিজম তোমাদের সিলেবাসে নেই, কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম বোঝার জন্য অবভিয়াসলি তোমাদের স্ট্রাকচারালিজমটা বুঝতে হবে। ওকে, হোল্ড করো, 1 মিনিট হোল্ড করো। নেক্সট যে দুটো সেট অফ টার্মস আছে রিলেটেড টু স্ট্রাকচারালিজম, সেটা হচ্ছে লাং আর পারোল। এটাও ফ্রেঞ্চ টার্ম, লাং অ্যান্ড পারোল। লাং অ্যান্ড পারোল এগুলোকেও, এই দুটো বাইনারি অপোজিটস। আমরা বাইনারি অপোজিটসটা প্রথমে পড়ে নিলাম, দেখে নিলাম, তারপরে আমরা পরপর অনেকগুলো এরকম বাইনারি অপোজিট টার্মস দেখব, যেটা একে অপরের বিরুদ্ধে বা একে অপরের কমপ্লিমেন্টারি রিলেশনশিপস বা থিংস উইচ আর নট দ্য সেম, এরকম ধরনের অনেকগুলো শব্দ আমরা দেখব। লাং অ্যান্ড পারোল তার মধ্যে একটা। লাং আর পারোল কি জিনিস? লাং অ্যাকচুয়ালি মিনস ল্যাঙ্গুয়েজ। লাং সিম্পলি মিনস ল্যাঙ্গুয়েজ। লাং মানে ল্যাঙ্গুয়েজ, মানে এটা কি? আমরা যখনই কোনো ভাষা ব্যবহার করি, আমরা যখন কিছু বলতে চাই, তখন আমরা একটা ভাষা ব্যবহার করি, এবং সেই ভাষাটার মধ্যে কোটি কোটি শব্দ থাকতে পারে। কিন্তু আমরা যখনই কোনো একটা ভাষা ব্যবহার করে কোনো কিছু একটা বলার চেষ্টা করি, তখনই কি ভাষার সবকটা শব্দ, সবকটা আইটেম একসাথে ব্যবহার করে ফেলি? না, চুজ করি যে কোন শব্দটা ব্যবহার করব, কোন শব্দটা ব্যবহার করব না। স্বাভাবিক, আমরা শব্দগুলোকে চয়ন করি, চুজ করি যে এই শব্দটা হতে পারে, এই শব্দটা হতে পারে, এইটার জায়গায় এটা হতে পারে, এটার জায়গায় এটা হতে পারে, রাইট? লাং হচ্ছে সর্বস্ব ভাষা, the entire language, and parole is the individual use of the language, choice of words from that language at a given point in time. মানে
ভাষার মধ্যে শব্দ তো কোটি কোটি আছে, লাখ লাখ আছে, সেখান থেকে আমরা কয়েকটা শব্দ চুজ করি এবং এই চুজ করাটাকে বলা হয় প্যারোল। লাং হচ্ছে ভাষা আর প্যারোল হচ্ছে স্পিচ, বলা বা লেখা। একটা ইনস্ট্যান্স, একটা সময় আমি একটা জিনিস বলছি, সেইখানে আমি কি কি ধরনের ভাষা, কি কি ধরনের শব্দ ব্যবহার করছি, সেইটা হচ্ছে তোমার প্যারোল। তো লাং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোল ইজ দ্য স্পিচ, স্পিচ অ্যাক্টস বলা হয়। যেমন ধরো তুমি যদি রান্নাঘরে দেখো, তাহলে রান্নাঘরে অনেক রকমের মশলা আছে। এমন তো নয় যে শুধুমাত্র শুকনো লঙ্কা বা তেজপাতা, নুন আর হলুদই রয়েছে, অনেক কিছু থাকতে পারে, কালো জিরে, সাদা জিরে, পোস্ত, গরম মশলা, তারপরে অনেক রকমের মানে স্পাইসেস থাকতে পারে। বা বাড়িতে শুধু যে আলু, পটল, পেঁয়াজি রয়েছে তা তো নয়, ঝিঙে, চিচিঙ্গে, উচ্ছে, কুমড়ো, লাউ, অনেক রকমের ভেজিটেবলস আছে বা ফ্রুটস আছে। তো আমরা সব একসাথে ঘ্যাঁট করে সব কিছু এরকম করে মিশিয়ে তো সবসময় খাই না, অনেক সময় খাই খিচুড়ি বা ঘ্যাঁট খাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নয় ভাত খাচ্ছি, নয় রুটি খাচ্ছি, নয় কুমড়োর তরকারি খাচ্ছি বা লাউয়ের তরকারি খাচ্ছি, কিন্তু অ্যাভেলেবিলিটি অনেক আছে, চয়েসটা আমরা করি। তো সমস্ত ভাষা যেটা, all the words in the language itself is called lang। আর ওই ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটা, যে কোনো দুটো, যে কোনো তিনটে ওয়ার্ডসগুলোকে চুজ করে সেগুলোকে ইউজ করা স্পিচে বা রাইটিংয়ে, সেইটাকেই বলা হচ্ছে প্যারোল। তো লাং আর প্যারোল হচ্ছে এইটা। লাং আর প্যারোলকে আমরা কম্পিটেন্স আর পারফরম্যান্সও বলতে পারি। কম্পিটেন্স অ্যান্ড পারফরম্যান্স। কম্পিটেন্স আমাদের ক্ষমতা, আমাদের যতটা ক্ষমতা আছে সেটাকে আমরা কম্পিটেন্স বলি, আমাদের ক্যাপাসিটি, আমাদের কেপেবিলিটি। কিন্তু আমাদের কেপেবিলিটি হিসেবে কি আমরা সবসময় পারফর্ম করতে পারি? পারি না। ধরো পরীক্ষায় আমি আমার ক্যাপাসিটি আছে, আমার এবিলিটি আছে যে আমি ভালো করব, অনেক নাম্বার পাবো, কিন্তু সব পরীক্ষায় সবসময় সব টেস্টে আমাদের পারফরমেন্স ভালো হয় না। তো কম্পিটেন্স আছে, ক্ষমতা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের অ্যাভেলেবল ওয়ার্ডস আছে, কিন্তু পার সেন্টেন্স, পার স্পিচ অ্যাক্ট আমাদের কিন্তু সেই পারফরমেন্সটা চেঞ্জ হতে থাকে। আমি যদি তোমাদের এইভাবে একটা দেখানোর চেষ্টা করছি, একটা হোয়াইট বোর্ড দেখাচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, সাদা একটা জায়গা। হ্যাঁ স্যার। ওকে। তো এইখানে যদি এই গোলটা ল্যাঙ্গুয়েজ হয়, এটা যদি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এটার ভেতরে যে একটা ছোট গোল আছে সেটা হবে হচ্ছে প্যারোল। তো ল্যাঙ্গুয়েজটা বৃহৎ, প্যারোলটা ছোট। ল্যাঙ্গুয়েজটা কম্পিটেন্স, এই গোলটাকে আমরা কম্পিটেন্স বলবো, আর এইটাকে, এই ছোট জায়গাটাকে আমরা বলবো প্যারোল। ঠিক আছে? আই উইশ আই কুড ইউজ। স্যার তাহলে ল্যাঙ্গুয়েজ, বলো। স্যার ল্যাঙ্গুয়েজের যে পরিধিটা এঁকেছেন ওটা তো যদি স্ট্যাটিক ধরি,
বা হুম স্থির ধরি, হুম পারোলটা তো সবসময় স্ট্যাটিক হবে না। একদমই নয়। পারোল কোনো সময় এটাও হতে পারে অনেকটা বৃহৎ একটা জায়গা আমরা মানে পারফর্ম করতে পারলাম, আবার পারোলটা এইটুকু হতে পারে, আবার এইটুকু হতে পারে। যারা ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট, দক্ষ, তারাও পুরো লাং আর পারোল একসাথে কোনোদিনও করতে পারবে না। তারা ম্যাক্সিমাম হয়তো এতটা গেল, কিন্তু কোনোদিনও এই গ্যাপটাকে ফিল আপ করতে পারবে না। আর ল্যাঙ্গুয়েজ তো প্রতিদিন বদলাচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য যে যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার পারোল, তার পারফরমেন্স কোনোদিনও তার কম্পিটেন্সকে ম্যাচ করতে পারবে না। ধরো বিরাট কোহলি বিরাট ব্যাটসম্যান, ভীষণ ভালো ব্যাটিং করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সে ভালো ব্যাটিং করতে পারলো না, সে আউট হয়ে গেল। তার মানে কি এটা যে সে খারাপ ব্যাটসম্যান? তা নয়। সেই মুহূর্তে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণের জন্য দেখা গেল যে সে পারফর্ম করতে পারলো না। তো তার কম্পিটেন্স আছে, কিন্তু সে পারফর্ম করতে পারেনি। আর ল্যাঙ্গুয়েজ তো রোজ বদলাচ্ছে, রোজ তৈরি হচ্ছে, রোজ ওটার রোজ ওটার মধ্যে পরিবর্তন হচ্ছে। তাই জন্য ওখানে আমরা মানে ওটাকে ধরা ইম্পসিবল। এবং ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাবস্ট্র্যাক্ট, ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইউ ক্যানট রিয়েলি সি, দ্যাট ইউ ক্যানট রিয়েলি হোল্ড। ভাষাটাকে মানে ধরা যাবে না। ভাষাটা সবসময় তুমি যতবারই ওটাকে ধরতে যাবে, ততবারই ভাষাটা ওইখান থেকে মানে হতে থাকবে আর কি, স্লিপ করতে থাকবে তোমার হাত থেকে। এটা সবসময় হতে থাকবে। কিন্তু পারোল হচ্ছে পারফরমেন্স, যেটাকে রেকর্ড করা যায়, যেটাকে মাপা যায়, যেটাকে কোয়ান্টিফাই করা যায়। But language is something, lang is something that cannot be quantified or that cannot be measured. ঠিক আছে? Lang is always abstract and very huge. Okay. এবার এইটার কনসেপ্টটাকে, এই জিনিসটাকে আমরা কিভাবে আমাদের লিটারেচারে কিভাবে ব্যবহার করব? প্রথমে তো বাইনারি অপোজিটস এর ব্যাপারটা বলি, যে বাইনারি অপোজিটসটা কি আমরা ব্যবহার করতে পারি লিটারেচারে? তোমরা ফোর্থ সেমিস্টারে একটা টেক্সট পড়েছিলে, সেখানে বাইনারি অপোজিটসটা খুব ক্লিয়ার ছিল। বলো তো কি? গালিভার ট্রাভেলসে। গালিভার্স ট্রাভেলসে কি ছিল? লাপুটার লিলিপুটের যে ইয়েটা ছিল, লাপুটা ব্রবডিগন্যাগ আর লিলিপুটের যে ডিস্টিংশনটা দেখানো হয়েছে। রাইট, সেটা হচ্ছে বাইনারি অপোজিটস, বিগ অ্যান্ড স্মল। গালিভার ভার্সেস লিলিপুটেও তাই, গালিভার বিগ, লিলিপুট স্মল। আবার ব্রবডিংন্যাগে পার্ট 2 তে ব্রবডিংন্যাগিয়ানস বিগ, লিলিপুট গালিভার স্মল। আবার ব্রবডিংন্যাগ ভার্সেস লিলিপুটে বিগ স্মল। তোমাদেরকে তখনই আমি বলেছিলাম যে একটা জিনিসের মাপ তখনই বোঝা যায় যখন ওটা অন্য কোনো একটা জিনিসের সাথে তার তুলনা করা হয়। Without comparison, without the idea of relation, we cannot measure anything. যদি না আমরা কোনো জিনিসের সাথে কোনো জিনিসের কম্পেয়ার করছি, কোনো জিনিসের সাথে কোনো জিনিসের রিলেশনশিপ দেখাচ্ছি, ততক্ষণ ওই জিনিসটার মাপ করা, ওই জিনিসটাকে মেজার করা কোনো পসিবিলিটি নেই। তাহলে বাইনারি অপোজিটসের একটা ক্লিয়ার তোমরা বুঝতে পারলে যে বাইনারি অপোজিটসের খুব ভালো এক্সাম্পল লিটারেচারে দেখা যেতে পারে লিলিপুটিয়ানস অ্যান্ড ব্রবডিংন্যাগিয়ানস। ঠিক আছে? হোয়াট অ্যাবাউট লাং অ্যান্ড পারোল? লাং অ্যান্ড পারোলের একটা এক্সাম্পল যদি গালিভার্স ট্রাভেলস থেকে দিতে চাও দিতে পারো, বা অন্য কোনো টেক্সট থেকে যদি দিতে চাও দাও।
বিকজ দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল থিং। আমরা বুঝছি কি বুঝছি না সেটা তখনই বুঝতে পারবো যখন ওটাকে অ্যাপ্লাই করতে পারছি। ক্যারেক্টারের দিক থেকে তোমরা ম্যাকবেথ পড়েছো, ম্যাকবেথের ক্ষেত্রে যদি কিছু পাওয়া যায়, ভেবে উত্তর দাও। ম্যাকবেথে কিভাবে লাং আর পারোল এক্সেম্পলিফাই করা যেতে পারে, অ্যাপ্লাই করা যেতে পারে? করা না যেতে পারলেও বলতে পারো যে না করা যাবেই না, একেবারে নেই, হতে পারে সব টেক্সটে যে সবকিছু থাকবে বা আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবো একটা জিনিসকে, সেটার কোনো মানে নেই। স্যার ম্যাকবেথে এটা হতে পারে কি লাং এর ক্ষেত্রে যে মানে লাংটা হলো মানে গোটা ঘটনাটাকে নিয়ে লাং হলো, আর শেষে আহ, মানে আমরা এখন যেটা মনে করছে যে শেষে শেক্সপিয়ার যেটা বলেছে লাইভস বাট আ ওয়াকিং শ্যাডো, এটা পারল হতে পারে। গোটা ঘটনা কিভাবে লাং হবে? মানে লাং মানে তো হচ্ছে সমস্য সর্বত্র, আর পারোল হচ্ছে মানে তুমি কি এটা বলতে চাইছো যে লাং, যদি আমরা ম্যাকবেথকে লাং ধরি তাহলে ওটার একটা ডায়লগ পারোল, হুম 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 হুম। রাইট? ক্যারেক্টারের ক্ষেত্রে ম্যাকবেথের ক্ষমতা ছিল অনেক ভালো হওয়ার, অনেক বেটার কিছু করার, কিন্তু ও পারোলে কি করলো, ও ডাঙ্কানকে খুন করে দিয়ে রাজা হয়ে গেল। রাজা হয়ে গিয়ে সে আরো অত্যাচার করতে শুরু করলো। কম্পিটেন্স ছিল টু বিকাম, মানে ওকে বেলোনাস ব্রাইড গ্রুম বলা হচ্ছে, ওকে কত কিছু বলা হচ্ছে, ও বিরাট বড় কিছু একটা হতে পারতো, কিন্তু আলটিমেটলি ও কি করলো, ও খুন খামারি করে একজন ক্রিমিনালের মতন অন্য মানুষের হাতে, ম্যালকামের হাতে তার প্রাণ খোয়ালো। So he had the ability, he had the uh, competence to become great, but he, by his own mistakes, by his hamartia, and by due to his character, he became a criminal. He became a bad person. That is an example of how লাং অ্যান্ড পারোল ফাংশনস। তবে যেটা অর্ণব বলছে যে পুরো প্লেটাকে আমি লাং ধরলাম আর একটা ডায়লগ হয়ে গেল পারোল, বা যদি সব প্লে ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেখা সব প্লেকে আমরা যদি লাং ধরি, তাহলে ম্যাকবেথ ইটসেলফ ইজ আ পারোল, বিকজ ইটস আ পারফরমেন্স আফটার অল। আই মিন প্লে ইজ মেড টু পারফর্ম, রাইট? তো ব্যাপারটা বোঝা গেল লাং আর পারোলের। না বুঝে থাকো তাহলে বলবে। স্যার আমার লাংটা একটু প্রবলেম লাগছে, লাংটা একবার বলুন তো। ওকে ওকে, ধরো মানুষ, তুমিও মানুষ আর উসান বোল্টও মানুষ, ঠিক আছে? তুমি কি উসান বোল্টের মতন জোরে দৌড়াতে পারবে? না। তার মানে আমাদের শরীরটাকে যদি আমরা লাং ধরি, সেটা হচ্ছে আমাদের ফুল, মানে উসান বল্টে তো 4টে পা নেই, দুটোই পা। তোমারও দুটো পা, উসান বল্টেরও দুটো পা, ওরও দুটো হাত, একটা মাথা ইত্যাদি। কিন্তু ও ওর বডিটার যে এবিলিটিটা, তার মানে বডি, হিউম্যান বডি অত জোরে ছুটতে পারে। দেখা যাচ্ছে যে যেহেতু উসান বল্ট ছুটেছে, তাই জন্য অত জোরে বডিটা ছুটতে পারে, সম্ভব। বা ওর থেকেও জোরে হয়তো কেউ ছোটে, যেটার ব্যাপারে আমরা জানি না, আমাদের দেশেই থাকতে পারে।
কিন্তু আমরা সবাই মানে আমরা ইন্ডিভিজুয়াল যারা আছি এক একজন, তারা তো অত জোরে ছুটতে পারবো না। তাই জন্য আমাদের বডির ক্যাপাসিটি হচ্ছে হয়তো, কথার কথা বলছি, 1 ঘন্টায় 50 মাইলস ছোটার। our human body can run 50 miles an hour, খুব স্পিডে দৌড়তে পারে। কিন্তু আমরা কি দৌড়তে পারবো সেটা? কেন পারবো না? কারণ আমাদের প্র্যাকটিস নেই, বা আমাদের বডি ভারী হয়ে গেছে, বা আমরা এক্সারসাইজ করি না, আমাদের সেই ধরনের প্র্যাকটিস নেই, তাই জন্য আমরা ছুটতে পারবো। সো লাং ইজ দ্য পসিবিলিটি, লাইক ম্যাকবেথ পুরো প্লেটা, শুরু কভার থেকে ব্যাক কভার অবধি পুরো প্লেটা হচ্ছে একটা পসিবিলিটি। সেটার মধ্যে ইন্ডিভিজুয়াল যে ডায়ালগসগুলো আছে সেগুলোকে বলা যেতে পারে পারোল। আমাদের লাইফটাকে যদি আমরা লাং ধরি, তাহলে আমাদের সামনে যে অপরচুনিটিগুলো আসে, আমরা সব অপরচুনিটি তো ব্যবহার করতে পারি না। যে অপরচুনিটিগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে পারোল। এবং সেখানেও যে সবসময় আমরা ভালো করে দেখাতে পারি তা নয়, কোনো সময় আমাদের কিছু ঘাটতি রয়ে যায়, আমাদের কিছু খামতি থেকে যায়। তো সেটাও কিন্তু সেটা হচ্ছে আমাদের পারোল। যতটা আমরা পারবো তার তুলনায় যতটা আমরা করতে পেরেছি, পারতাম লাং, পেরেছি পারোল। ধরো তুমি 1 থালা ভাত খেতে পারো, তোমার ক্ষমতা আছে, কিন্তু রোজ কি তুমি 1 থালা ভাত খেতে পারবে? না। কোনো একদিন এরকম হলো যে অর্ধেক থালা তুমি খেতে পারলে, বা তারও কম খেতে পারলে, বা আবার অনেক দিন এরকম হলো যে আরেকটু বেশি খেতে পারলে, 1 থালার থেকেও বেশি খেতে পারলে। ক্ষমতা তোমার হয়তো আরো বেশি, সেই ক্ষমতাটাকে আমরা সবসময় অ্যাবসলিউটলি ব্যবহার করি না, বা করতে পারি না, সম্ভব না। তো এটাই তফাৎ লাং মানে কম্পিটেন্স, আর পারোল মানে পারফরমেন্সের। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে গেলে পুরো ভাষা, ল্যাঙ্গুয়েজ, এন্টায়ার ল্যাঙ্গুয়েজ, যত ওয়ার্ড আছে, যত গ্রামাটিক্যাল পার্টিকেলস আছে, যা কিছু আছে, সব লাং। ওইখান থেকে আমাদের প্রয়োজন মতন আমরা একটা স্পিচ দেওয়ার জন্য, একটা কথা বলার জন্য, একটা আনসার লেখার জন্য কিছু কিছু এলিমেন্টস, কিছু কিছু ওয়ার্ডস আমরা বড় করি, ধার নিই, এবং সেটাকে ব্যবহার করি। এইটা হচ্ছে পারোল। at a given point in time, when we use some elements from the entire lung, then that is called a parole. লাঙ্গের টুকরোখানি আমি নিয়ে নিলাম, কিছু কিছু মেটেরিয়ালস আমি নিয়ে নিলাম, তখন সেটাকে বলা হচ্ছে পারোল। ঠিক আছে? বোঝা গেছে অপূর্ব? এটাকে তুমি একটা এক্সাম্পল ভাবো, other than Macbeth, maybe from Gulliver's Travels, or from texts that you have to, এখন যে টেক্সট গুলো আছে সেগুলো থেকে ভাবতে পারো। ইন শর্টে কি এইভাবে বলতে পারি, মানে যে ছোট ছোট যে স্টোরিজ গুলো হয়, তো স্টোরিজ ওর এগুলো হচ্ছে লাং, আর ওর মোরাল গুলো হচ্ছে পারোল। স্টোরি বলতে মানে যেমন অত কোন স্টোরি? যেমন ধরুন, মানে যদিও পুরোটা এক্সাম্পল ওইভাবে মিলছে না, বাট তবু যেমন ওর জিসটা বা ওর মধ্যে আসল মানে সুপ্ত এটা, যেমন ছোট ছোট যে নীতি বাক্যগুলো। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, মানে ছোট ছোট যে নীতি বাক্য হয়, বা আচ্ছা যেমন এক্সাম্পল হচ্ছে যে ওই আপনার টর্টোস এন্ড দা কি ছিল না, টর্টোয়াইজ টর্টোস এন্ড আর দ্য কচ্ছপের হেয়ার। হ্যাঁ হ্যাঁ হেয়ার, টর্টোস এন্ড দ্য হেয়ার, তারপর দা ক্লেভার ফক্স, হাংরি ক্রো, এইরকম গুলো, এই স্টোরি গুলো হচ্ছে যে একটা ওই আপনার লর্ড এন্ড লাস্টেরটা, যেটা তার মোরালটা হলো সেটা মেবি বলতে পারি কি। বলা যেতে পারে যে একটা স্টোরি হচ্ছে লাং, আর সেটার একটা সেন্টেন্স বা শেষের যে মরালটা, সেইটাকে আমরা পারোল বলতে পারি। ইয়া, দ্যাট ক্যান বি, ওটা হতে পারে আর কি। ঠিক আছে স্যার আমি হ্যাঁ। একটা কথা ভাবছিলাম,
যে ধরুন আমরা জন কিটসকে যদি নাইটিঙ্গেল কবিতাটাকে ধরি, তার মধ্যে উনি একটা কথা ইউজ করেছিলেন ফোরলোন। হুম স্যার এই ফোরলোন কথাটা তিনি যে ইউজ করেছেন, তার মাঝে আমি যদি ফোরলোনের সঙ্গে অ্যাসোসিয়েট করে আনহ্যাপিনেস, ডিসঅ্যাপয়েন্টেড, এই কথাগুলো যদি একটা পুরো লাং ধরি, তার মধ্যে একটা অংশ হিসেবে তিনি শুধু ফোরলোন কথাটা রাইট ইউজ করেছেন, সেটা কি হতে পারে? রাইট রাইট ওর কাছে অপশনস অনেক ছিল, ফোরলোনের জায়গায় স্যাড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপেয়ারিং অনেক শব্দ ব্যবহার করতে পারে, কিন্তু ও ব্যবহার করলো ফোরলোন। সো দ্যাট ইজ পারোল। ফোরলোনটা হচ্ছে পারোল। আর ওর ওর কাছে পুরো ইংলিশ ভাষার ফোরলোনের সাথে অ্যাসোসিয়েটেড যত ওয়ার্ডস ছিল সব ব্যবহার করতে পারতো, সবের জায়গায় ও একটা চুজ করলো ফোরলোন, তো দ্যাট বিকেম হিজ পারোল। ইটস দ্য লাং ওয়াজ all these words that you are saying, and the parole is that one single word forlorn that he chose to use. Right, very good. Any questions? মানে বাইনারি অপোজিটস, লাং, পারোল, এখান থেকে? না স্যার। ওকে, অন্য কারোর? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতদূর অবধি থাক। আরও কিছু টার্মস অ্যাসোসিয়েটেড আছে যেগুলো তোমরাও দেখে নিতে পারো স্ট্রাকচারালিজমের সাথে, কারণ নোটসের মধ্যে মনে হয় আমি এগুলো তোমাদেরকে দিয়ে রেখেছি। এনিওয়ে, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? অলরাইট, তোমরা মিটিং লিভ করতে পারো।